আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথিত এই নির্বাচন নামক নাটকের মাধ্যমে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। দেশের ধার্মিকদের একাংশকে জামাত ইসলামী কনভিন্স করতে পেরেছে এই বলে যে তারা ক্ষমতায় গেলে সোনার বাংলাদেশ গড়ে ফেলবে। আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। ধরুন ভোট চুরি করে জামাত ক্ষমতায় গেল, তারা ক্ষমতায় গিয়ে আসলে কি করতে পারে? প্রথমেই সারা দুনিয়ায় এই খবর পৌঁছে যাবে যে আরেকটা আফগানিস্তান তৈরি হয়ে গেছে। উন্নত দেশগুলো আস্তে আস্তে তাদের দরজা আমাদের জন্য বন্ধ করে দেবে। অলরেডি অনেক দেশই তা করেছে গত সরকার অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর। সহজে কোনো দেশই আর আমাদেরকে অর্থাৎ বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। মনে রাখবেন, জামাতিরা তাদের পেয়ারে দেশ পাকিস্তান, সেই পাকিস্তানেও কখনোই ক্ষমতায় যেতে পারেনি। জামাতের একেবারে মূল একটি আদর্শ আছে, আল্লাহর আইন চাই। এই আল্লাহর আইন আসলে কি? হ্যাঁ, শরিয়া আইন। তারা দুনিয়াবি আইনকে বিলুপ্ত করে আসমানি আইন জারি করতে চায়। তারা এই আইনকে অর্থাৎ গণতন্ত্রকে মনে করে তাগুদি, ইহুদি, নাসারাদের প্রতিষ্ঠিত কোনো একটা আইন, কোনো একটা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। কিন্তু এখন জনগণকে ভোটে টানতে কেউ কেউ বলছে যে তারা নাকি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। তাহলে তারা আসলে কি চায়? আপনারাই বলুন, তারা আসলে কি চায়? তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করতে বাধ্য হয়ে যাবে, কারণ ধর্মান্ধরা সেটা ছাড়া আর কোনো কিছুই মানবে না। আর কারা মানবে না? তাদের টাউট বাটপাররা, ফরাদ মজাররা এবং ওই যে প্যারিসে পালানো এক শয়তান, নাম তার পিনাকি, এরকম বদমাশ যারা আছে, তারা একযোগে বলতে থাকবে জামাতিরা শরিয়া আইন বাস্তবায়নে ঢিলামি দেখালে এই পিনাকি গলা পর্যন্ত পর শুয়োরের মাংস খেয়ে এসে উস্কানি দেবে, জামাতকে শরিয়া আইন নিয়ে আসতেই হবে, না হলে মব লেলিয়ে দেব। এরপর সে আনন্দে আহ্লাদে ভদকা খেয়ে ঘুমিয়ে থাকবে। এরকম একটা ইবলিশকে না পেলে একটা বন্য শুয়োরকে পাললেই বরং শুয়োরের খামার জামাতের অধিক লাভ হবে। যাই হোক, ধরেন জামাত ক্ষমতা এলো, এবার তাদেরকে যেভাবেই হোক শরিয়া আইন নিয়ে আসতে হবে। এতে কি হবে? ধরেন মাত্র একজন নারীকে পাথর মেরে হত্যা করলো ব্যভিচারের দায়ে, সারা দুনিয়া তখন স্যাংশন দেবে। আমেরিকা, ইউরোপ সহ সকল উন্নত দেশ একযোগে বৈরী আচরণ শুরু করবে। সবাই প্যানিকড হয়ে যাবে। এমনিতেই আমরা বিদেশ নির্ভর, অর্থাৎ আমাদের দেশ টিকে আছে বিদেশে কাজ করা বাংলাদেশি শ্রমিক আর গার্মেন্টস শিল্পের উপরে দাঁড়িয়ে। স্যাংশন খেলে কয়েক মাসের মধ্যেই সব শেষ হয়ে যাবে। মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু ইরান, পাকিস্তান বা আফগানিস্তান নয়। এরকম সমস্যায় পড়লে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। কোনো দেশ দেউলিয়া হলেও সেখান থেকে এক সময় না এক সময় উঠে আসে, কিন্তু আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। কারণ জামাত একবার ক্ষমতায় আসা মানে হচ্ছে সবকিছু আপসাইড ডাউন হয়ে যাওয়া। কেউ আর এই দেশকে বিশ্বাস করবে না। তখন অপশন থাকবে একটাই, যুদ্ধ করে দেশ বাঁচানো। জামাত ব্যাক্ট ইউনূস সরকারের জন্য এমনিতেই দেশের কিছু আর অবশিষ্ট নেই। একটা গৃহযুদ্ধ শুরু হলে দেশটা দুর্ভিক্ষে পরিণত হবে, মারা যাবে মিলিয়ন মিলিয়ন মানুষ। এই দশা থেকে বাঁচতে হলে জামাতকে বর্জন করতেই হবে। আপনি খুব ধার্মিক হলেও জামাতকে বর্জন করুন। পৃথিবীর কোনো দেশই নারীদেরকে পেছনে রেখে উন্নতি ঘটাতে পারেনি, অথচ জামাতিরা নারীদের গৃহবন্দী করা অলরেডি শুরু করে দিয়েছে। গেল বেডি, স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠালো ভাত খাইতে গেল বেডি। এই বেডি, তোর কিছু হিসেবে বেডির ঘরের বেডি, তুই বড় থাক। জামাতের আমির নারীদেরকে 5 ঘন্টা কর্মসীমার কথা বলেছেন। মাদের জন্য আমরা ঘোষণা করেছি, প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। তাহলে বাকি 3 ঘন্টা কাজ করবে কে? উন্নত দেশের স্বপ্ন দেখিয়ে আসলে তালেবানি দেশ গড়ার নমুনা এটি। এভাবে নারীদের ঘরমুখী করলে তাদের চাকরি দেবে কে? নারীদেরকে গৃহবন্দী দাসী বানাতে মোল্লাদের ভালো একটা চাল আছে। তারা বলে বেড়ায় নারীরা হচ্ছে ডায়মন্ড, নারীরা হচ্ছে রানীর মতো, তাই তারা ঘরে থাকবে, চাকরি বাকরি করবে না। এই মোল্লারা ক্ষমতা পেলেই নারীদের কোনো অধিকারই অক্ষুণ্ণ রাখবে না।
অলরেডি আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করা হয়েছে, দাস প্রথা ফিরিয়ে আনা হয়েছে। জামাতিদের মতে জন্ম নিয়ন্ত্রণ হারাম। বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ না করা হলে এটি জঙ্গলে পরিণত হবে, মানব জঙ্গলে পরিণত হবে। যে দেশে মাত্র 1 কোটি মানুষ হয় যথেষ্ট ছিল, সেখানে এখন 18 কোটির বেশি মানুষ। চারিদিকে মানুষ গিজ গিজ করছে। জীববৈচিত্র্যের কিছু আর অবশিষ্ট নেই। ফসলের জমির সংকট, নদীগুলো নর্দমায় পরিণত হয়েছে, বাতাস পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। জামাতের প্রাক্তন আমির রাজাকারের শিরোমণি গোলাম আজম জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে রীতিমতো বই লিখে ফেলেছে। যেসব মেয়েরা নারী কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারা কি বুঝে শুনে এটা করেছিলেন? পিছিয়ে পড়া নারীদের জন্য কোটার বিকল্প কি আছে? জামাতিরা তাদের নারীদের হিজাবের ভেতরে ঢুকিয়েছে, এমনকি চোখগুলো পর্যন্ত বের করতে দিচ্ছে না। ক্ষমতায় গেলে ঘরের বাইরেও বের হতে দেবে না, এটা নিশ্চিত। একজন নারীকেও তারা সামনের নির্বাচনে মনোনয়ন দেয়নি। জামাতের আমির ঘোষণা দিয়েছে যে নারীদের নেতৃত্ব তারা মেনে নেবে না। Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in the parliamentary election? Not a single one. What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible because Allah made everyone in its own entity. কিন্তু এই মুনাফিকের দল আগে অর্থাৎ বিএনপির সাথে জোট বেঁধে নারীর আঁচলের নিচে কিভাবে ছিল তা কিন্তু আমরা জানি। আপনারা দেখেছেন কুখ্যাত সেই দিল্লা রাজাকার কিভাবে নারী নেতৃত্বের বৈধতা দিয়েছিল কোরআন হাদিসের নিষেধাজ্ঞা নেই বলে। শুনুন তার মুখ থেকে। আব্দুল্লাহ ঐক্য জোট গঠন করেছেন, যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলেনি। নারী নেতৃত্ব হারাম এই কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি। জামাত নেতা শফিকুর তার এক্স হ্যান্ডেল বা টুইটারে লিখেছে যে কর্মজীবী নারীরা হচ্ছে বেশ্যা। তার এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পরে সে দাবি করে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। মূলত এই সস্তা নাটকের মাধ্যমে নিজের কুৎসিত চিন্তাভাবনা গোপনের পায়তারা করছে সে। নারীদের উচিত ঘোষণা দিয়ে জামাতিদের বর্জন করা, না হলে আপনাদের বেঁচে থাকার মানে হবে শুধু কোনো এক পুরুষের মনোরঞ্জনে ব্যস্ত থাকা। আপনারা কখনোই আর মানুষের মর্যাদা পাবেন না, এটা নিশ্চিত। জামাতি মুনাফিকদের আরেকটা গুরুতর সমস্যা হচ্ছে এরা গণতন্ত্রকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা ঢাল হিসেবে ব্যবহার করছে। এরা মোটেও গণতন্ত্রকে বিশ্বাস করে না। আপনারা তাদের তাত্ত্বিক গুরু মওদুদির আদর্শ বা দর্শন সম্পর্কে খোঁজ নিন, স্পষ্ট হবেন। এরা খেলাফত চায়, গণতন্ত্র নয়। একবার ক্ষমতায় গেলে এদের আর নামাতে পারবেন না। তাদের বিরুদ্ধে কথা বললেই আপনাকে ইসলামের বিরুদ্ধে কথা বলার তকমা দিয়ে শাস্তি দেবে, হত্যা করবে। অলরেডি দেখেছেন তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির ক্ষমতায় ছিল, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতায় ছিল না, আমিও ক্ষমতায় ছিলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত দিব। তাহলে লাভ কোনটা? আমারটা। তাহলে সরকার ক্ষমতা আসুক বা না আসুক, আমি যদি জান্নাতি হই, এটাই আমার লাভ। ধর্মীয় রাজনীতি মানেই ফ্যাসিজম। জামাতিরা ক্ষমতায় এলে খুব সহজে ফ্যাসিজম কায়েম করবে, যা থেকে দেশের মুক্তি মিলবে না। জামাতিরা আবার গণভোটেরও ব্যবস্থা করেছে, যাতে তারা হেরে গেলেও দেশের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। আর বিএনপির মাথামোটা এদের কথা আর কি বলি, তারা হা ভোটের পক্ষে সমর্থন দিচ্ছে। এই নির্বাচন হচ্ছে দেশকে জামাতিদের হাতে তুলে দেওয়ার এক নিপুণ চক্রান্ত। আমাদের হাতে খুব বেশি সময় নেই। আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 সাল। এই 26 সালের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি নির্বাচন করাই কিন্তু বাংলাদেশে 2024 সালের গণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। সেই মূল লক্ষ্যের উপরে ভিত্তি করেই এই নোবেল পাওয়া বা নোবেল কিনা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। তো তিনি 2 মাসে, 4 মাসে, 6 মাসে তিনি পারবেন না। তিনি বললেন তিনি 1.5 থেকে 2 বছর সময়ের ভেতরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচনটি বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন যেরকম নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি অংশগ্রহণমূলক, অনেক বেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে।
সেই অর্থে সেই লক্ষ্যে তিনি বহু সংস্কার করলেন, নির্বাচন কমিশনার বদলালেন, ভোটের পদ্ধতি বদলালেন, বিদেশি ভোটকে চালু করলেন, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলেন, নানান কিছু করলেন। কিন্তু এত কিছু করার পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর সমগ্র সভ্য দুনিয়ার অসভ্যতম বর্বরতম নির্বাচন হিসেবে ইতিহাসে খ্যাত হবে। কেন খ্যাত হবে দেখেন, আপনারা বলতে পারেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যখন ক্ষমতা ছিল, তখনও তো তিনি নির্বাচন করেছেন। বিএনপি এবং তার জামাতে ইসলামী সহ তার সমমনা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটি সত্যি, সেটি মেনে নিয়েই বলছি। সে নির্বাচনগুলো ভালো নির্বাচন ছিল সেটা বলবো না, কিন্তু সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল কিনা? এক কথায় ছিল, বিএনপিকে 2014 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার, মানে সংসদে যেসব সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে এটি সরকার গঠন করা হবে। সেই সরকার বিএনপি চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাও তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, অর্থাৎ ঘোর ধরেছিলেন। কিসের ঘোর? যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, নির্বাচনটি করব না। তারা নির্বাচনটি করেননি। তারা না করার কারণে তাদের যে অনুসারী জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীও করেনি। তার মানেটা কি দাঁড়ালো? সেখানে 530টি স্কুল জ্বালিয়ে দিলেন, অসংখ্য মানুষকে হত্যা করলেন এবং অগ্নিসন্ত্রাসে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তখন অটো পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীরাই নির্বাচিত হয়ে বাংলাদেশে সরকার গঠন করলেন। সেই নির্বাচনটি একমুখী নির্বাচন ছিল, বিকজ অন্য দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। মনে রাখেন কথাটা এখানে, যে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের বাধা ছিল না, অর্থাৎ তাদেরকে কেউ ব্যান করে দেয়নি। ধরেন দুটি দল ফুটবল খেলবে, একটি দল যদি না আসে, নিয়ম মোতাবেক অন্য দলকে আপনি 3 নাম্বার দিয়ে দিবেন, 3টা পয়েন্ট দিয়ে দিবেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য। কিন্তু অন্যদিকে একটি দলকে আপনি মাঠের যে পিলার আছে, পিলারের সাথে বেঁধে রাখলেন, আরেকটি দলকে বললেন তুমি গোল দিয়ে আসো। এটা পৃথিবী দেখেনি, পৃথিবীতে কখনো হয়নি, অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে এবারে নির্বাচনে যেটা হচ্ছে, এটা হচ্ছে এক দলকে বেঁধে রেখে আর বাকি দলগুলোকে ছেড়ে দেওয়া। এখন কোন দলটাকে বেঁধে রাখলেন? যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে, যে দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসছে, যে দলটি বাংলাদেশের বিগত 53 বছরের যদি রাজনৈতিক ইতিহাসকে একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশকে বদলানোর মতো যে বড় বড় যত ঘটনা ঘটছে এই দলের হাত দিয়ে হয়েছে। সাম্প্রতিক আপনারা জানেন অক্সিডেন্টাল কানাডিয়ান কোম্পানির বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে মামলাটি করেছিল, সেই মামলাটিতে বাংলাদেশ সরকার $42 মিলিয়ন ক্ষতিপূরণ পেয়েছে। এটি শেখ হাসিনার বদলতে। আমরা মিয়ানমারের বিরুদ্ধে 1,31,000 সমুদ্র সীমা, বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমরা জয়লাভ করেছি। কার অধীনে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। ভারতের কাছ থেকে 4,500 কিলোমিটার সমুদ্র সীমা আমরা অর্জন করেছি শেখ হাসিনার আমলে। বাংলাদেশের যে খাদ্য সংসম্পূর্ণতার জন্য যে পানি দরকার, সেই পানির জন্য হাহাকার ছিল, সেই পানি গঙ্গার পানি চুক্তির মাধ্যমে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বকাপে পদার্পণ করে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বের টেস্ট স্ট্যাটাস জয়লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামকে দেশি এবং বিদেশি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে আপনারা দেখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন লিঙ্কটা ওপেন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অচল ঢাকা শহরকে
একটি মেট্রো রেলের মাধ্যমে মানুষের জন্য সহজ করে দিয়েছে। তিনি বাংলাদেশে এই পদ্মা সেতু করে এপার এবং ওপারের সংযোগ স্থাপন করে বাংলাদেশের যে ওই অঞ্চলের যে ভ্যালু, 21টি জেলার ভ্যালু, সেই ভ্যালুটাকে 40 গুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেটি ইন্দিরা মুজিবের মধ্যে হয়েছিল 74 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে বাস্তবায়ন করে ছেড়েছেন। তাহলে আপনারা যদি দেখেন, এইভাবে আরো বলতে পারি, বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা, নানান রকমের বিধবা ভাতা, তারপরে দুস্থ ভাতা, অসুস্থ ভাতা, এরকম নানান ভাতা চালু করা, অর্থাৎ একটা সেফটি নেটের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা। সেই দল শেখ হাসিনা যখন 16-17 বছর টানা শাসন করেছেন, ভুল ত্রুটি অনেক ছিল, গণতন্ত্রের অনেক ডিফেক্ট ছিল, সেটা কিন্তু অস্বীকার করব না, করা যাবেও না। কিন্তু এই ডক্টর ইউনূসের সময় যেভাবে এসে একটি দলকে সিস্টেমেটিক্যালি ব্যান্ড করে, আপনারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান্ড করে কোনো পার্টিকে ক্ষমতায়, মানে রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার পার্থক্যটা খুব একটা নেই। তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এবং বর্তমান সময় যারা নির্বাচিত হচ্ছে, হবে, যারা নির্বাচন করছে, তারা হলো বিএনপি এবং জামাতে ইসলামী, যারা বাংলাদেশে 1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রা যখন দ্বিতীয়বারের মতো আমাদের শুরু হয়, তখন থেকে আজকে পর্যন্ত সবসময় একসাথেই কিন্তু এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান ছিল। এই ডক্টর ইউনূস সেই সাম্প্রদায়িক শক্তিকে, সেই এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে, সেই এন্টি ভারত সেন্টিমেন্টকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এবং পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দোসর এবং পাকিস্তানের পাশায় সুমো দেওয়া দলগুলোকে একসাথ করে নির্বাচনটি করছে। তাহলে এখন দেখেন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে অনেক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের স্বেচ্ছায়, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচনে যেতে বাধা দেয়নি। 1972 সালের সংবিধানের পর ধর্মভিত্তিক দলগুলো বিলোপ হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মভিত্তিক কোনো দলকে বাংলাদেশের কনস্টিটিউশন 1971 সালের পর 72 সালে স্বীকৃতি দেয়নি, যার কারণে জামাত 1973 সালে রাজনৈতিক দল হিসেবে ছিল না। কিন্তু মুসলিম লীগ, নেজামে ইসলাম ও মুক্তমুখ যারা ছিল, তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, বা জামাতকেও 1973, 74, 75, 76, 77, 78 বা 90-এর দশক, 80-এর দশকে কখনো নিষেধ করা হয়নি। যার কারণে এটাই হচ্ছে বাংলাদেশে প্রথম যে একটি দলকে নিষিদ্ধ করে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে সবচেয়ে বড় দলটি, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষকে প্রতিনিধিত্বকারী দলটি নির্বাচনে নেই। তাই এই নির্বাচনটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর মানুষের ইতিহাসে, সভ্য মানুষের ইতিহাসে একটি অসভ্য বর্বর নির্বাচন হিসেবে, বর্বর মানুষের পরিচালিত নির্বাচন হিসেবে পরিগণিত হবে। এই যে মনে করেন, এই নির্বাচন বাংলাদেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি সরকারে আসে, একটি দুর্বল সরকার হবে। কেন দুর্বল হবে? কারণ বাংলাদেশে যে বিএনপি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি যখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়, তখন শাহ আজিজুর রহমানদেরকে নিয়ে জিয়াউর রহমান বসেছিলেন। জিয়াউর রহমানকে শাহ আজিজুর রহমানেরা পরামর্শ দিয়েছিলেন, মানে স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার বলতে পারেন বা স্বাধীনতা বিরোধী বলতে পারেন। তিনি বলেছিলেন যে 1970 নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী শক্তির সংখ্যা ছিল প্রায় 30%। তো এই 30%কে নিয়েই কিন্তু বিএনপির যাত্রা শুরু, অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তার বিরোধী, এবং বাংলাদেশ যে পাকিস্তান থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে একটি প্লুরালিস্টিক রাষ্ট্র হয়েছে সেটার বিরোধী, তাদেরই একটা সম্মিলিত রূপ ছিল বিএনপি। তো জিয়াউর রহমানের যতদিন ছিলেন ক্ষমতায়, ততদিন তার অধীনেই সে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, অসাম্প্রদায়িক চেতনার বিরোধী
মানুষগুলো একটা প্ল্যাটফর্মে ছিল, সেটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটা চলে যায় এরশাদের কাছে। এরশাদ ও মশিউর রহমান যাদব এদেরকে নিয়ে সে একই কাজ করেছে। এরশাদের ক্যাবিনেটের 90% মন্ত্রী ছিল জিয়াউর রহমানের মন্ত্রী। পরবর্তীতে এরশাদের পতনের পর 91 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন জামাতকে নিয়ে, খেয়াল করেন 1991 সালে খালেদা জিয়ার সরকার কিন্তু জামাতের কোয়ালিশন। তো জামাতকে নিয়ে আসার পর এই নেতৃত্ব আবার বিএনপির কাছে চলে আসে। এই 24-এর আন্দোলনের পর বিএনপির থেকে জামাত মনে করলো খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া অসুস্থ ছিল, এখন জামাতে নিজেদেরকে এন্টি আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি, এই শক্তির নেতৃত্ব তারা দিচ্ছে। তাই বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব একই দিকে তাদের মুখ। সুতরাং যেহেতু একই দিকে, পশ্চিমের দিকে, পশ্চিম বলতে ওই পশ্চিম পাকিস্তানের দিকে মুখ, সেই দলটি যখন ক্ষমতায় আসবে তাহলে বিএনপির লোকদের যে একটা বড় অংশ জামাতে থাকবে। তাই এই দলটি হবে খুবই দুর্বল সরকার। জামাতের মত এবং কথার বিরুদ্ধে যাওয়ারদের কোনো শক্তি থাকবে না। অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে এনে পাকিস্তানের চেতনায় একটি ইসলামিক রাষ্ট্র করবে, যেখানে নারীরা বর্জিত হবে। কারণ আপনারা দেখেন জামাতে ইসলামী যে পরিমাণ মানুষকে নমিনেশন দিয়েছে, যে 200টি আসন বা 300টি আসনের মধ্যে একটি আসনেও একজন নারীকেও তারা নমিনেশন দেয়নি। তার মানে নারী বিদ্বেষটা কি চরম পর্যায়ে আছে। বাংলাদেশে জামাতে একজন নারীও পাওয়া যায়নি যারা ভোটে করার যোগ্য। তাহলে ভবিষ্যতে কি হচ্ছে, তারা বলছে নারীদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিবে। এখন দেখেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি যান, যেখানে মানুষের কাজ করতে হয়, সেখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি 3/1 এখন নারীকে যদি ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়ে সমান বেতন দিতে হয়, সেটা 10/1 হয়ে যাবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের লোকেরা নারীদেরকে আর কাজে নেবে না। এর ফলে কি হবে, যে নারী আস্তে আস্তে গো ব্যাক টু দ্য কিচেন, এই নীতিতে এই জামাতে ইসলামী বাংলাদেশকে চালাবে। এবং আল জাজিরের সাথে তার যে সাক্ষাৎকার জামাত প্রদানের, সেটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একদম ক্লিয়ারলি উনি বলেছেন নারীদেরকে যেভাবে গঠন করা হয়েছে, নারীদের যে বুদ্ধি, সেটা নারীরা সন্তান উৎপাদন এবং ঘর সামলানোটাই তাদের জন্য শ্রেয়। আফগানিস্তান আপনারা দেখেছেন, আফগানিস্তানও আমরা দেখেছি, আমরা ইরান দেখেছি, আমরা দেখেছি এই সিরিয়া, আমরা দেখেছি ইয়েমেন, আমরা দেখেছি আলজেরিয়া। এই রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যেসব রাজনৈতিক দলরা এসছে, তারা রাষ্ট্রগুলোকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জনবহুল বাংলাদেশটিও আস্তে আস্তে সেদিকেই আগাবে যদি জামাত ক্ষমতায় আসে। আমরা মনে করি এখনই সময়, এখনই সুযোগ ডক্টর ইউনূসকে না বলে এই রকম নির্বাচন বর্জন করি। পৃথিবীর মানুষের কাছে যেন এটি একটি নোংরা, নিকৃষ্টতম নির্বাচন হিসাবে থেকে যায়। আসুন এই নির্বাচনকে বর্জন করে আমরা যে সভ্য, আমরা যে সমতায় বিশ্বাস করি, সেই কথাটিকে পুনর্ব্যক্ত করি।